আজকে আমি আপনাদের জন্য মাই ডেমন কোরিয়ান ড্রামাটির তৃতীয় এবং চতুর্থ পার্টটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আগের এপিসোডে আমরা দেখেছিলাম দহি টিভিতে খবরটা দেখেই রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল। তখনই একজন বাইক নিয়ে এসে দহির উপরে অ্যাসিড ছুড়ে মারে। তখনই গুয়ন সেখানে এসে দহিকে বাঁচিয়ে নেয় এবং তার পিঠটি ঝলসে যায়। গুয়ন দহির সামনে হঠাৎ আসাতে দহি তো একেবারে থমকে দাঁড়িয়ে থাকে। কিন্তু দহি যখন গুয়নের গায়ে পোড়ার চিহ্নটি দেখে তখন সে বুঝতে পারে আসলে ওই ছেলেটা অ্যাসিডটি তার দিকে ছুড়ে মেরেছিল। গুয়ন তাকে বাঁচাতে গিয়ে তার শরীরটি পুড়ে গিয়েছে। এটা বুঝতে পেরে সে গুয়নকে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। আমরা দেখি গুয়ন বেশি সময় নষ্ট না করে ওর হাতটা ধরে ওর পাওয়ারটি ব্যবহার করে নিজের শরীরের ক্ষতটি ঠিক করে নেয়। যে বিষয়টি দেখে দহি তো একেবারে অবাক হয়ে যায়। সে গুয়নকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে? গুয়ন তখন সত্যি কথাটা বলে দেয়, আমি একজন ডেমন, তোমরা যাকে মূলত শয়তান বলো, আমি লোকেদের নরকে নিয়ে যাই। এটা শুনে দহি কিছুই বিশ্বাস করে না। এরপরে দহি পুলিশ স্টেশনে যায় এবং তার সাথে যা যা ঘটনা ঘটেছে এই বিষয়গুলো পুলিশের কাছে খুলে বলে। সে বলে, আমাকে কেউ মারতে চাইছে, আপনারা প্লিজ ভালোভাবে ইনভেস্টিগেট করে বের করার চেষ্টা করুন কে আমার সাথে এমনটি করার চেষ্টা করছে। সেই টাইমে আমরা গুয়নকে বাইরে বসে থাকতে দেখি। আমরা দেখি গুয়ন যেখানে বসেছিল ওর পাশে একটা লোক বসেছিল, সে ওর গায়ে ঢুলে পড়তেছিল। কিন্তু আমরা দেখি গুয়ন সাথে সাথে লোকটাকে ধাক্কা দিয়ে ছুড়ে ফেলে দেয়। তখনই দেখা যায় অনেকগুলো লোককে পুলিশ ধরে এনেছে যারা মূলত বেআইনি কিছু কাজ করতে গিয়ে ধরা পড়েছে। তবে তার মধ্যে একজন বুড়িও ছিল যে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আমরা দেখি পুলিশ ওই বুড়িটাকে ধরে ফেলে আর বলে, চলো আগে তোমার কাছটাই সেরে আসি, তারপরে নাই অন্যদের দেখছি। পুলিশ ওই বুড়িটার পরিচয় চেক করতে যাচ্ছিল। ঠিক তখনই বুড়িটা হঠাৎ গুয়নের কাছে চলে আসে আর গুয়নের কাছে এসে সে বলে, ফাইনালি তবে ভাগ্যের চাকাটা ঘুরতে শুরু করেছে, যার সাথে যার বাধা আছে তাকে তো তার কাছেই ফিরতে হবে। এইসব কথা শুনে গুয়ন খুব একটা পাত্তা দেয় না। তখনই দহি বের হয়ে আসে, গুয়নও ওখান থেকে উঠে চলে যায়। তখন গুয়ন আর দহির চলে যেতে দেখে সেখানকার দুটো পুলিশ নিজেদের মধ্যে বলতে থাকে, এদেরকে কিন্তু কাপল হিসেবে দারুণ মানাবে, এদের কি কোনো মতে বিয়ে হওয়ার সম্ভাবনা আছে? যদি হয় তাহলে খুব সুন্দর হবে। তখনই পেছন থেকে সেই বুড়িটা হেসে বলে, চাকা ঘোরা শুরু হয়েছে, অবশ্যই হবে। এদিকে আমরা দেখি দহিকে গুয়ন গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। তবে গুয়ন যে ডেমন এটা দহি একেবারে বিশ্বাস করে না। তবে দহিকে গুয়ন এতবার বাঁচিয়েছে এজন্য দহি তো গুয়নের উপরে অনেকটা ইমপ্রেসড হয়ে যায়। সে তাই গুয়নকে তার বডিগার্ড হতে বলে। কিন্তু গুয়ন তো এটা শুনে একেবারে রেগে যায়। গুয়ন তখন বলে, আমি ডেমন, আমি কোনো সাধারণ মানুষের বডিগার্ড হতে পারবো না। আর এইসব ডায়লগ মেরে সে দহিকে বাড়ি ছেড়ে দেয়। সে বাড়িতে এসে দেখে দহির আসলেই কোনো সিকিউরিটি গার্ড নেই। এটা দেখে গুয়নের একটু চিন্তাই হয়, কেননা ওই চিহ্নটার জন্য দহির উপরে ওর এত টেক কেয়ার। আমরা দেখি ওরা বাড়িতে ঢুকে গেলে সেই বাড়ির পাশ দিয়ে সেই বাইকওয়ালা লোকটা এসে তাদের দিকে নজর রাখে। এই লোকটা যখন বাড়িতে ফেরে তখন সে খুব রেগেছিল এবং আমরা দেখতে পাই তার দেয়ালে দহির ছবি টানানো ছিল। তার দেয়ালে শুধু দহিরই ছবি ছিল না, বরং দহির পুরো ফ্যামিলির ছবি ছিল। দহিকে না মারতে পেরে অনেক রেগেছিল। আমরা বুঝতে পারি কোনোভাবে হয়তোবা এই ছেলেটাই দহির মা বাবাকে মেরেছিল। তবে কেন বা কি কারণে ও দহিকেও মারতে চাইছে এই বিষয়টা এখানে ক্লিয়ার করা হয় না। বাড়ি ফিরে দহি গুয়নের কথাই ভাবতেছিল। তখনই দহির সেই এমপ্লয়টার কথা মনে পড়ে। তাই ও ওর গ্র্যান্ডমাকে ফোন করে আর বলে, তুমি কি জানো কে মারা গেছে? আর দহি লোকটার কথা বলে, কেননা গ্র্যান্ডমার দায়িত্বে যে কোম্পানিটা আছে ওই লোকটা সেই কোম্পানিতেই কাজ করতো। কিন্তু আমরা দেখি গ্র্যান্ডমা কথাটি শুনে দহিকে কিছুই বলে না। সে তখনই ফোনটা রেখে দেয়। তখনই সে তার কাজের লোকটাকে বলে ওই যে লোকটা অর্থাৎ যে লোকটা মারা গিয়েছে সেই লোকটার সকল ডকুমেন্ট তার কাছে এনে দিতে। আর ডকুমেন্টটি পেয়ে সে সবকিছু পড়তে থাকে। আর এটি পড়তে পড়তেই তো সকাল হয়ে যায়। এদিকে আমরা দহিকে দেখতে পাই যে ঘুমাচ্ছিল। আমরা দেখি গুয়ন ঘুম থেকে উঠে খুব আনন্দে ছিল আর কফি বানিয়ে খাচ্ছিল। ঠিক তখনই তার কাজের লোক মিন আসে। গুয়ন এখন কি করবে তাকে সেটাই সে জিজ্ঞাসা করতে থাকে। তখন গুয়ন বলে, আমি ঠিক করে নিয়েছি আমি ওই মেয়েটার বডিগার্ড হয়ে থাকবো, কেননা ওর হাতে যেটা আছে ওটাই আমার পাওয়ার। তো ওর সাথে আমার সারাক্ষণ থাকাটা খুব একটা কষ্টের ব্যাপার হবে না। তবে এটা বলতে বলতে আমরা দেখি গুয়নের একটা আঙুল জ্বলা শুরু হয়ে যায়। গুয়ন তখন বুঝতে পারে ও কয়েকদিন একটাও ডিল করেনি। ও যদি কারোর সাথে 10 বছরের ডিলটি করতে না পারে তাহলে একে একে ওর আঙুলগুলো এভাবে জ্বলতে থাকবে। তাই ও কোনো রকম তখন বরফ জলে হাত ডুবিয়ে নিজের আঙুলটি বাঁচায় এবং তাড়াহুড়া করে সে দহির কাছে পৌঁছায়। আমরা দেখি দহি রেডি হয়ে বের হয়ে তাকে দেখে অবাক হয়ে যায় এবং বলে, কি ব্যাপার এত সকালে চলে আসলে? গুয়ন তখন এসেই বলে, আমি তোমার বডিগার্ড হতে চাই। এটা শুনে দহি বলে, হঠাৎ কি মনে হলো তোমার? কাল তো বেশ ডায়লগ শোনালে, মনে হচ্ছে কিছু তো একটা গড়বড় আছে। গুয়ন ওকে কিছু বলতে যাওয়ার আগে আবার ওর একটি আঙুল জ্বলে যায়। তাই ও হাতটা সাথে সাথে বরফে চুবায় আর তারপরে বরফের বক্সটা ছুঁড়ে ফেলে দেয়। আর তখন এসে দহিকে ধরে বলে, আমরা দুজনেই সেম অবস্থায় আছি, তাই তুমিও আমাকে হেল্প করো আর আমিও তোমাকে হেল্প করি। তারপর সে দহিকে বলে, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আগে সেটা সেরে আসি, তারপরে আমি তোমার সাথে থাকবো। এটা বলেই গুয়ন ওর পাওয়ারটা ইউজ করে দহিকে নিয়ে একেবারে সেই ছাদের মাথায় চলে যায় আর ওখানে দাঁড়িয়ে সে কোথায় ডিল করবে খুঁজতে থাকে। দহি তো এত উঁচুতে দেখে ওর তো হার্টবিট বেড়ে যায়। সে তো চিল্লাপাল্লা করতে থাকে। ও বারবার গুয়নকে বলে, নিচে চলো, তুমি নিচে গিয়ে যা পারবে করবে। কিন্তু গুয়ন তো নিজের কাজে ব্যস্ত। সে দহির হাতটা চেপে ধরে নিজের
ডিলের লোকটি খুঁজতে থাকে এবং পাওয়ারটি ইউজ করে ও ওর ডিলটা খুঁজেও পেয়ে যায়। সাথে সাথেই দহি আর গুণ একটা হসপিটালে চলে যায়। সেখানে দেখা যায় একটা বাচ্চা প্রায় মরার মতো অবস্থা ছিল, তাকে গিয়ে সে বাঁচিয়ে দেয় এবং তার মার সাথে ডিল করে আগামী 10 বছর তোমার মেয়ের কিছুই হবে না, তবে তার জন্য 10 বছর পরে তোমার আত্মাটি দিতে হবে, যে আত্মাটা আমি নরকে পাঠিয়ে দেব। নিজের বাচ্চাকে বাঁচাতে মা তো ইজিলি এই ডিলটাতে রাজি হয়ে যায়, কিন্তু এই বিষয়টা দেখে দহি খুব রেগে যাচ্ছিল। তখন দহি বলে, তুমি এরকম একজনের সুযোগ নিচ্ছ, সে একটা অসহায় মানুষ বলে তার সাথে তুমি এটা ডিল করতে পারলে? কিন্তু গুয়ন তো ওর মজায় আছে, কেননা একটি ডিল হয়ে যাওয়ার কারণে তার আঙুলটি এখন বেঁচে গেছে, তাই এখন ও ভাবতে থাকে ও এখন গিয়ে কেক খাবে। ও দহির কোনো কথাতে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। দহি রেগে গিয়ে সেখান থেকে চলে যায় আর যাওয়ার আগে বলে যায়, তোমাকে আমার বডিগার্ড হিসেবে আমি রাখবো না, আমার রাস্তা আলাদা। এই বলেই সে চলে যায়। তখনই সিন কাট করে দেখানো হয় গ্র্যান্ডমা কারোর সাথে কথা বলছে। গ্র্যান্ডমা তখন বলে, তুমি তোমার সুবিধার জন্য এই এমপ্লয়িটাকে মারলে, এর ফল কিন্তু তোমাকে ভুগতে হবে। এটা বলেই সে লোকটাকে চলে যেতে বলে। তবে লোকটা বেরিয়ে গ্র্যান্ডমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে এবং তারপরে সে সেখান থেকে চলে যায়। তবে এখানে এই লোকটা কে ছিল সেটা দেখানো হয় না। গুয়ন তো ওর বাড়িতে গিয়ে মজার কেক কিনে খেতে থাকে। তবে দহির এদিকে ওর অফিসে একটু মন লাগতেছিল না, ও বারবার গুয়নের কথাই ভাবতেছিল। ও ওর মিটিং এ গিয়েও বারবার গুয়নের কথাই ভাবতে থাকে। গুয়নের ব্যাপারটা তার মাথা থেকে কিছুতেই সে বার করতে পারছিল না। ও ভাবে মানুষ কি করে এতটা নিষ্ঠুর হতে পারে, একজনের সর্বনাশ করে মজা নিয়ে তার সাথে আবার ডিল করে। তখনই দেখা যায় সামনে একজন একটা কেক নিয়ে একটা বাচ্চার সামনে রাখে। এই বাচ্চাটা সেই বাচ্চাটা যাকে একটু আগে তারা হাসপাতালে দেখে এসেছে। বাচ্চাটার আজকে বার্থডে ছিল। বাচ্চাটাকে সুস্থ দেখে দহি কিছুটা শান্ত হয় এবং সে গুয়নের কথা ভুলে যায়। সে ভাবতে থাকে গুয়ন যা করেছে হয়তো ভালোই করেছে, বাচ্চাটা তো এখন অনেক সুস্থ। এতে করে গুয়নের উপরে ওর যে রাগটা ছিল সেটা অনেকটা কমে যায়। এজন্য ও গুয়নকে ফোন করে ওর অফিসে আসতে বলে। দহি অফিসের সামনে চলে আসে, কিন্তু তখন বৃষ্টি হচ্ছিল। ও যখনই বের হবে ঠিক তখনই গুয়ন ও সামনে ছাতা নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকে। দহি তো বেরিয়ে গুয়নকে দেখে এক নজরে তাকিয়ে থাকে। দুজন কিছুক্ষণ রোমান্টিক ভাবে দুজনকে দেখে তারা অফিসের মধ্যে চলে যায়। এদিকে অফিসে সবাই গুয়নকে দেখে ভাবে এত হ্যান্ডসাম একটা ছেলে দহির বডিগার্ড হয়ে গেল। ওখানকার একটা মেয়ে এমপ্লয়ি হা করে গুয়নের দিকে একভাবে তাকিয়ে থাকে। এরপর আমরা দেখি রাতে ওরা বাড়ি ফিরছিল। তখনই দহির গ্র্যান্ডমা তাকে ফোন করে এবং একটা কথা বলতে বলতে থেমে যায়, আর কোনো কথাই বলে না। সাথে সাথে দহি তার গ্র্যান্ডমার কাছে চলে আসে। তবে সে গিয়ে দেখে তার গ্র্যান্ডমা মারা গিয়েছে। এটা দেখে তো দহি একেবারেই ভেঙে পড়ে আর তখনই সে অনেক কান্না করতে শুরু করে, কেননা এই পৃথিবীতে তার তো গ্র্যান্ডমা ছাড়া আর কেউই ছিল না। দহি গুয়নকে বলে, প্লিজ তুমি তোমার পাওয়ারটা ইউজ করে আমার গ্র্যান্ডমাকে বাঁচিয়ে দাও। তখন গুয়ন দহিকে বলে, আমি কোনো মৃত মানুষকে বাঁচাতে পারি না। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই গ্র্যান্ডমা আসলে দহি নিজে কেউই ছিল না। ওর মা বাবা মারা যাওয়ার পরে গ্র্যান্ডমা ওকে নিজের কাছে নিয়ে এসেছিল। ওনার নিজের ছেলে মেয়েরা টাকার জন্য বিগড়ে গিয়েছিল। ছেলে মেয়ে দুটোই গ্র্যান্ডমার সম্পত্তি ছাড়া আর কিছু চিনত না, তাই গ্র্যান্ডমা নিজের নাতনির মতো দহিকে বড় করেছে। গ্র্যান্ডমার মৃত্যুর জন্য দহি অনেক কান্নাকাটি করছিল। এটা দেখে গুয়ন অনেক কিছুই বুঝতে পারে, তবে সে কিছুই বলে না। গ্র্যান্ডমা শেষ কাজের দিন সবাই ছিল, তবে দহি সেখানে ছিল না। সে গ্র্যান্ডমা যে জায়গায় মারা গিয়েছিল অর্থাৎ সেই গার্ডেনটাতে গিয়ে বসেছিল আর বসে বসে পুরনো সব কথাগুলো মনে করছিল। গুয়নও ওর পেছনে এসে বসে। তখন সে বলে, জানো কারোর মৃত্যুর পরে তার শেষ কাজের টাইমে আমরা কেন ব্ল্যাক ড্রেস পরি? তখন দহি বলে, আমি সেটা জানি না। গুয়ন তখন বলে, আসলে যে মারা গেছে সে যেন বুঝতে পারে তার আর এই পৃথিবীতে কোনো জায়গা নেই, তাকে এখন যেতে হবে, এজন্যই তার সামনে আমরা সবাই ব্ল্যাক পরে থাকি। দহি তখন বলে, আমিও একা আর আমার গ্র্যান্ডমাও একা ছিল, আমি তাও ওনার পাশে থাকতাম, কিন্তু এখন উনি একেবারেই একা। আমি এখন চাইলেও তার পাশে থাকতে পারবো না। আমি যদি তাকে বেঁচে থাকতে একবার থ্যাঙ্কস বলতে পারতাম তাহলে খুব ভালো হতো। ওনার জন্যই আমি আজকে আমার এই লাইফটা পেয়েছি। এরপরে আমরা দেখি গুয়ন ওর সামনে এসে ওর হাতটা ধরে আর তার পাওয়ার দিয়ে দহির ব্ল্যাক ড্রেসটাকে হোয়াইট করে দেয়। তখন দহিকে সে বলে, আমি তোমার জন্য এটা ছাড়া আর কিছুই করতে পারবো না। আর এটা বলেই সেখান থেকে গুয়ন চলে যায়। তখনই একটা প্রজাপতি এসে দহির হাতের উপরে বসে। যে প্রজাপতির দিকে তাকিয়ে দহি কাঁদতে কাঁদতে থ্যাঙ্কস বলে। এরপরেই পুলিশ আসে আর তাদেরকে জানায় গ্র্যান্ডমার মার্ডার করা হয়েছে। ওনার খাবার ওষুধটি কেউ চেঞ্জ করে দিয়েছিল, যেটার জন্য আসলে সে মারা গেছে। যেখানে পুলিশ কথাটা বলে সেখানে গ্র্যান্ডমার ছেলেমেয়েরাও ছিল এবং সাথে দহি এবং ফ্যামিলি সবাই ছিল। গ্র্যান্ডমার খুনের ব্যাপারটা সবাই পুলিশকে চেপে যেতে বলছিল, কেননা এটা জানাজানি হলে তাদের বিজনেসের ক্ষতি হতে পারে। কিন্তু এই বিষয়টাতে দহি একেবারে একমত ছিল না। বাইরে সবাই গেলে তখন দহি বলে, আমি অবশ্যই খুঁজে বের করব কে গ্র্যান্ডমাকে এভাবে হত্যা করেছে। এটা শুনে গ্র্যান্ডমার ছেলে বলে, দহি আমাদের ফ্যামিলির কেউ না, ওকে এখান থেকে বের করে দাও। তখনই উকিল এসে বলে, গ্র্যান্ডমার যত সম্পত্তি আছে সবকিছুই সে দহির নামে লিখে দিয়েছে, তবে এখানে একটা শর্ত আছে, দহিকে 1 বছরের মধ্যেই বিয়ে করে নিতে হবে। সে যদি 1 বছরের মধ্যে বিয়ে না করে তাহলে সব সম্পত্তি গ্র্যান্ডমার বোনের ছেলে জো কিয়ং এর কাছে চলে যাবে। এটা শুনে তো গ্র্যান্ডমার ছেলে মেয়ে দুজনেই খুব রেগে যায়। তারা দহিকে বলে, তুমি এত সম্পত্তি একা কিভাবে ভোগ করবে? দহি তখন বলে, আমি কিছুই ছাড়বো
পারবো না। আমি অবশ্যই গ্র্যান্ডমা রেখে যাওয়া সম্পত্তি সম্পূর্ণ দখল করব। এমনকি গ্র্যান্ডমাকে কে মেরেছে সেটাও আমি অবশ্যই বের করব। দহি এটা বলে সোজা গোয়নের কাছে চলে যায় আর গোয়নকে বলে, গোয়ন তুমি আমাকে বিয়ে করো। তাই বলে হাতের একটা রিং খুলে গোয়নের দিকে এগিয়ে দেয়। এরপরে আমরা দেখি গোয়ন দহির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ওদের দুজনকে দেখে সেই পুলিশ দুটো বলে, জানতাম এরা দুজন বিয়ে করবে। কিন্তু ঠিক তখনই গোয়ন বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই না। সবার সামনে রিজেক্ট হওয়ায় দহি তো একেবারে রেগে যায়। সে বলতে থাকে, আমি কি পাগল নাকি, একে আবার কেন আমি বিয়ে করতে বললাম। এদিকে পেছনে থাকা জো কিয়ং এটা দেখে দহিকে বাড়ির মধ্যে চলে যেতে বলে, কেননা ওখানে সবাই ওদের ছবি তুলছিল। দহি তো রেগে সেগে এখান থেকে বাইরে বের হয়ে যায়। তবে আমরা দেখি ওর পেছনে গোয়ন ওকে প্রোটেকশন দিয়ে বের করছিল। এটা দেখে দহি বলে, তুমি এখন কি করছো? একটু আগে তুমি আমাকে রিজেক্ট করলে আর এখন তুমি আমাকে সবার থেকে প্রোটেকশন দিচ্ছ। গোয়ন তখন বলে, আমি পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফকে কখনো এক করি না। এখনই আবার যদি তোমাকে কেউ ধরতে আসে। এটা শুনে চুপচাপ দহি গাড়িতে উঠে যায়। এদিকে গোয়ন দহিকে বাড়ি ছেড়ে দেয়। দহি যখন সেখান থেকে নেমে যায়, গোয়ন তখন দেখে গ্র্যান্ডমার রেখে যাওয়া একটি শেষ চিঠি তার গাড়ির মধ্যে দহি ফেলে রেখে গেছে। এটা দেখেই গোয়ন দহিকে চিঠিটা দিতে যায়। এদিকে দহি ঘরে ঢুকেই চিল্লে চিল্লে বলতে থাকে, এত বড় সাহস, আমাকে রিজেক্ট করে দিল। ও নাকি আবার ডেমন, ওকে যদি আমি হাতে পাই ওর ঘাটটা আমি মোটকে দেবো। আর এইসব কথাগুলো বাইরে থেকে গোয়ন শুনে নেয়। এটা শুনে ও তো ভয় পেয়ে যায়। সে ভয়ে আর ভিতরে যায় না, ও আস্তে আস্তে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই কেউ দহির ঘরে বেল বাজায়। দহি তো অনেক রেগে গেছিল। সে মনে করছিল হয়তো গোয়ন এসেছে, কিন্তু সে গিয়ে দেখে আসলে জো কিও এসেছে। জো কিও এসে ওর সাথে অনেকক্ষণ কথা বলে। এমনকি সে সেখানে রাতটাও থাকতে চেয়েছিল ওর প্রোটেকশনের জন্য, কেননা যে গ্র্যান্ডমাকে মেরেছে সে হয়তো দহিকেও মারতে পারে। কিন্তু দহি জো কিওকে সেখান থেকে ভাগিয়ে দেয়। সে বলে, চাপ নেই, আমি একাই থাকতে পারবো। তারপরে সে ঘরে গিয়ে ফোন খুলে দেখে ওর রিজেক্টের ব্যাপারটা পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। যেখানে লেখা ছিল, সামান্য একটা বডিগার্ডের কাছে এত বড় একটা কোম্পানির সিইও রিজেক্ট হলো। এটা দেখে দহি তো খুবই রেগে যায় আর সাথে সাথে গোয়নকে ফোন করে আর চিল্লাতে চিল্লাতে তাকে দেখা করতে বলে। এদিকে জিন গোয়নকে বলে, সামান্য একটা মেয়ে তোমাকে কিভাবে বিয়ের অফার করতে পারে। কিন্তু গোয়ন তার কথায় না কেয়ার করে সে দহির সাথে দেখা করতে চলে যায়। দহি তখন গোয়নকে বলে, তুমি আমাকে বিয়ে করবে না কেন বললে? গোয়ন তখন বলে, আমি আসলে সিঙ্গেল থাকবো ভেবেছি। দহি তখন বলে, প্ল্যান তো আমারও ছিল সিঙ্গেল থাকার, কিন্তু তুমি তো তখন সবই দেখলে, অন্তত তখন সবার সামনে হ্যাঁ বলতে পারতে। এখন আমার মান সম্মানটা একেবারে ধুলোয় মিশে গেল। তুমি কি এটা একবার ভেবে দেখেছো? গোয়ন তখন বলে, তুমি অন্য ছেলের খোঁজ করে নাও যে তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বিয়ে করব না। এটা শুনে দহি তো আরো রেগে সেখান থেকে চলে যায় আর মনে মনে ভাবতেছিল, আমাকে একই দিনে এই ছেলেটা দুইবার রিজেক্ট করলো, আমার লাইফে হচ্ছেটা কি? তখন গোয়ন পিছন থেকে ডেকে বলে, রাস্তায় তোমার আবার অ্যাটাক হতে পারে, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। দহি তো রেগে সেগে গাড়িতে উঠে আবার গোয়নের সাথে যেতে থাকে। তবে ও গাড়িতে ঘুমিয়ে পড়ে আর ও যাতে শান্তিতে ঘুমাতে পারে তাই গোয়ন দহির হাতটা চেপে ধরে ওর পাওয়ারটা ইউজ করে আশেপাশে সকল শব্দ থামিয়ে দেয়। তারপরে ওকে নিয়ে বাড়ি পৌঁছানোর পরে সেই চিঠিটা আস্তে করে ওর ব্যাগের মধ্যে দিয়ে দেয়। তারপরে আমরা দেখি দহি বাড়ি গিয়ে ওর গ্র্যান্ডমা চিঠিটা পড়তে থাকে, যেটা পড়ে দহি তো অনেক কান্নাকাটি করতে থাকে। আমরা দেখি দহির গ্র্যান্ডমা সব কাজ হয়ে গেলে ওরা দুজন তার গ্র্যান্ডমার কবরের কাছে এসেছে আর ওখানে ওরা দুজন কিছুক্ষণ বসে থাকে। আর দেখা যায় ওখানে সেই মাফিয়ার ছেলেটাও তার লোকজন নিয়ে তার বাবার শেষ কাজে এসেছে। আমরা দেখি সেই মাফিয়া ছেলেটা খুবই কান্না করছিল আর তার বাবার সামনে সে বলছিল, যে তোমাকে মেরেছে আমি তাকে যে করে হোক খুঁজে বের করবোই, আর তাকেও আমি তোমার মতো করে একইভাবে শেষ করে ফেলবো। তারপরে ও নিজের লোকজনকে বলে, এই ছেলেটার খোঁজ করতে থাকো। ওদিকে গোয়ন তো ঘুমাচ্ছিল। তখনই হঠাৎ ওর পাস্ট লাইফের ও কিছু দেখতে পায়। ও দেখে ওকে সবাই ইয়ং মাস্টার বলে ডাকছে। এটুকু দেখেই ওর ঘুম ভেঙে যায়। তারপরে মিন ওকে এসে বলে, তুমি তো তোমার পাওয়ার ছাড়া 200 বছরের বুড়ো হয়ে যাবে। এটা শুনে গোয়ন ওখানে আর 1 মিনিটও থাকে না, সে সোজা দহির কাছে চলে যায় আর অফিস যাওয়ার টাইমে বারবার দহির হাতটা চাই, কিন্তু আমরা দেখি দহি হাত দিতে চায় না। আর দহি বলে, কাল 2বার তুমি আমাকে রিজেক্ট করেছো, আবার এখন হাত চাইছো? তোমাকে আমি কিছুতেই হাত দিব না। অফিসে ঢুকতে গিয়েও গোয়ন দহির হাত ধরতে যায়, কিন্তু তখনও সে হাতটা টান দিয়ে নেয়। গোয়ন তখন ভাবে, ওর হাতটা যদি ও আমাকে না দেয় তাহলে আমি তো শেষ, আমি তো 200 বছরের বুড়ো হয়ে যাব। কিন্তু দহি তো কিছুতেই ওকে হাত দিবে না। দহি অফিসে গিয়ে ওর গ্র্যান্ডমার বাড়ির সিসিটিভি ফুটেজটা দেখতে থাকে। ও দেখতে চাই ওই রাতে কি হয়েছিল ওর গ্র্যান্ডমার বাড়িতে। তারপরে দহি গোয়নকে বলে, তুমি তোমার পাওয়ারটা ব্যবহার করে আমার গ্র্যান্ডমাকে কে মেরেছে এটা খুঁজতে সাহায্য করো। কিন্তু এবার গোয়ন বলে, আমি এটা করব না। তখন দহি বলে, ঠিক আছে, তুমি আমার কাজ করে দাও, আমি তোমাকে হাতটা ধরতে দেবো। এটা প্রমিস করার পরে গোয়ন দহির হাতটি ধরে এবং ওকে হেল্প করা শুরু করে। তখন ও ওর হাতটা ধরে বলতে থাকে, ওয়েট, আমি এখনই জেনে যাব কে তোমার গ্র্যান্ডমাকে মারার চেষ্টা করেছে। কিন্তু দেখা যায় গোয়নের পাওয়ার তখন আর কাজ করে না। এটা দেখে তো গোয়ন একেবারে ভয় পেয়ে যায়। ও ভাবে, আমার পাওয়ার কি আবার হারিয়ে গেল নাকি? তাই সে প্রথমে একটা পেন নিজের কাছে এনে দেখে পাওয়ারটি ঠিক আছে কিনা। কিন্তু
কিন্তু সেটা তো চলে আসে। তারপরে গোয়ন দহিকে কোনো একটা জায়গার নাম নিতে বলে। নাম নিলেই সেখানে তারা পৌঁছে যাবে। দহি তো সাথে সাথে অফিসেরই একটা ক্যান্টিনের নাম নেয়। নাম নিতে নিতে ওরা ক্যান্টিনের একটি গোপন জায়গায় পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা শুনতে পারে কোম্পানির এমপ্লয়ি গুলো বলতেছিল গোয়ন আর দহি মনে হয় পালিয়ে পালিয়ে রোমান্স করছে। ওরা মনে হয় সিক্রেট রোমান্স চালায়, আমাদেরকে কিছুই বলে না। ওরা হয়তো দুজন দুজনের হাত ধরে কাছে আসাআসি করছে। আর এই কথাগুলো শুনে ওরা দুজন তো দুজনের দিকে ঠিক মতো তাকাতেও পারে না। তারা তো দুজনেই খুব লজ্জা পাচ্ছিল। আর এই জন্য দহি সরতে গিয়ে সেখান থেকে একটা কোটা পড়ে যায়। আওয়াজ শুনে এমপ্লয়িরা তখন সেদিকে এগিয়ে আসতে থাকলে তখন ওরা পাওয়ার ইউজ করে আবার বাইরে চলে আসে। ওখানে আমরা দেখি দহির উপরে গোয়ন পড়তে যাচ্ছিল। দহি তখন গোয়নকে এক ধাক্কা দিয়ে সেখান থেকে ছুড়ে ফেলে। গোয়ন তো কোনো রকম পড়তে পড়তে এক জায়গায় বসে পড়ে আর দহি সেখান থেকে চলে যায়। গোয়ন তখন ভাবতে থাকে ব্যাপারটা হচ্ছে কি, ওর গ্র্যান্ডমার খুনিকে আমি কেন দেখতে পাচ্ছি না। ও তখন বুঝতে পারে খুনি নিশ্চয়ই প্লাস্টিক সার্জারি করে ওর চেহারাটা চেঞ্জ করেছে, তাই হয়তো ও খুঁজতে পারছে না। এরপরে আমরা দেখি সেই মেয়ে এমপ্লয়িটা গোয়নের কাছে এসে বলে তুমি আমাদের সাথে আজ খেতে চলো না, তুমি যেহেতু নতুন এসেছো তাই তোমার জন্য একটা ওয়েলকাম পার্টি রাখবো। এটা শুনে গোয়ন তো রাজি হয়ে যায় আর দহিকে বিষয়টা বলতে যায়। তখন দহি সেই ভিডিওটাই দেখছিল যেখানে তার গ্র্যান্ডমার ওষুধ চেঞ্জ করার কিছু ফুটেজ কাটা ছিল, কিন্তু গোয়ন ওকে এসব ছেড়ে খেতে নিয়ে যায়। এদিকে সে মাফিয়াগুলো কোনো মতে গোয়নের খবর পাচ্ছিল না, কিন্তু আমরা দেখি সেই খুনিটা খাবার দেওয়ার লোক সেজে এসে মাফিয়াগুলোর কাছে আসে আর গোয়ন আর দহির ছবি দিয়ে তাতে অ্যাড্রেস লিখে দিয়ে চলে যায়। এতে মাফিয়াগুলো বুঝে যায় ওরা কোন রেস্টুরেন্টে আছে আর ওরাও ওদিকে ওদেরকে মারতে চলে আসে। এদিকে সবাই রেস্টুরেন্টে খাবার খাওয়া শুরু করে দেয়। যেহেতু সবাই ড্রিঙ্ক করছিল তাই গোয়ন আর ড্রিঙ্ক করে না আর দহির হাতটা ধরে সে বসে থাকে। কিন্তু আমরা দেখি ওই মেয়েটার একটা কি জিনিস পড়ে গেছিল যেটা তুলতে গিয়ে দহির আর গোয়নের হাতটা এভাবে ধরা দেখে ফেলে আর এটা দেখেও কষ্টে আরো বেশি ড্রিঙ্ক করে ফেলে। সবার ড্রিঙ্ক করা হয়ে গেলে একটা ছেলে বলে আচ্ছা গোয়ন, তুমি দহিকে তখন রিজেক্ট করেছো কেন? তুমি কি দহিকে পছন্দ করো না? গোয়ন তখন বলে না তো, আমি তো ওকে পছন্দই করি। এটাই শুনে দহি তো মনে লাড্ডু ফুটতে থাকে। কিন্তু তারপরে গোয়ন বলে পছন্দ করলে কি তাকে বিয়ে করতে হবে নাকি? বিয়ে করার জন্য মন দরকার। এটা শোনার পরে বাকিরা তো সবাই থমকে যায় আর দহি তো রেগে এসে গিয়ে ওর হাতটায় ছাড়িয়ে দেয়। গোয়ন তখন বাইরে এসে বলে তুমি বলেছিলে তুমি আমাকে এখন হেল্প করবে। দহি তখন রেগে গিয়ে বলে আমার মুড নেই, আমি তোমাকে হাত ধরতে দিব না। এতে গোয়নও রেগে যায় এবং অন্যদিকে হাঁটা শুরু করে, কিন্তু অন্য রাস্তায় গিয়ে দেখে সেই মাফিয়া ছেলেগুলো ওর পিছনে পড়ে গেছে। এদিকে কিছুটা দূরে গিয়ে দহি দেখে গোয়ন আর তার পিছে নেই, রাস্তাটা পুরো ফাঁকা। সে তো ভয়ে গোয়নকে ফোন করে, কিন্তু গোয়ন তখন সে মাফিয়াগুলোর চক্করে পড়ে ফোনটা ধরতে গিয়ে ফোনটা ফেলে দেয়। সে এখন কোন দিকে যাবে বুঝতে পারছিল না। তাও ও ওখান থেকে পালিয়ে অন্য একটি রাস্তায় যায়, তবে সেখানেও মাফিয়ার লোকগুলো তাকে ধরে ফেলে। এদিকে দহি ভয়ে এদিক ওদিক দেখছিল আর কোন দিকে যাবে বুঝতে পারছিল না। আর এদিকে ওরা গোয়নকে ধরে ওর মাথায় অনেক জোরে আঘাত করে। গোয়ন রাস্তার মাঝেই বসে পড়ে এবং ওর মাথা দিয়ে অনেক রক্ত ঝরতে থাকে। কিন্তু ঠিক সেই সময় ওখানে দহি চলে আসে আর ওদের সবার চোখের দিকে পেপার স্প্রে মেরে গোয়নের কাছে চলে যায় এবং সাথে সাথে ও গোয়নকে হাতটা বাড়িয়ে দেয় এবং গোয়ন ওর হাতটা ধরতেই ওর সব পাওয়ার ও পেয়ে যায়। আর পাওয়ারটি পেয়েই সে ওর মাথার কাটাগুলো সব ঠিক করে নেয়। আর ওদের এই বিষয়টি ভিডিও করছিল পেছন থেকে সেই খুনিটা। গোয়ন তখন দহিকে বলে তুমি কি নাচ জানো নাকি? এটা বলেই ও একটা চুটকি মারে এবং সেখানে আমরা দেখি অনেকগুলো লাইট জ্বলতে থাকে আর মাফিয়াগুলো হঠাৎ নাচ করতে শুরু করে। এদিকে আমরা দেখি গোয়ন আর দহি দুজনে গানের সাথে সাথে ডান্স করছিল আর নাচের মধ্যেই তারা সবাইকে কুপকাত করে দেয় আর সবাই মার খেয়ে রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে। আর আমরা দেখি এদিকে দুজন দুজনের দিকে রোমান্টিক ভাবে তাকিয়েছিল। আর ঠিক এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। এই ছিল আমাদের আজকের ড্রামাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর এর পরবর্তী পার্ট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।